নমস্কার, রূপসী বাংলা মিডিয়ার সমস্ত দর্শককে স্বাগত জানাই এবং আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি এমন একজন ব্যক্তিকে, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা আসনে প্রার্থী নিয়ে জোর চর্চা চলছে। আর আজকে আমরা যাকে পেয়েছি, প্রফুল্ল কুমার মাহাতো, বিশিষ্ট ভূবিজ্ঞানী। বর্তমানে এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কাশীপুর বিধানসভা, পুরুলিয়া বিধানসভা এবং জয়পুর বিধানসভা এলাকায় জোর চর্চা চলছে যে এই সমস্ত আসনগুলি থেকে প্রফুল্ল কুমার মাহাতোকে প্রার্থী করা হোক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এমনই বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। আমরা আজকে কথা বলবো তার সঙ্গে সরাসরি এই বিষয়ে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমরা বিভিন্ন জায়গায় খবর করতে গিয়ে বেশ কিছুদিন ধরে যে এই বিধানসভা ভোটের লক্ষ্যে প্রার্থী নিয়ে চর্চা চলছে, সেখানে কাশীপুর বিধানসভা হোক, পুরুলিয়া হোক বা জয়পুর, এই সমস্ত বিধানসভা এলাকায় আমরা বিভিন্ন মহল থেকে, সাধারণ মানুষের থেকে, যারা বুদ্ধিজীবী মহল, সেই সমস্ত জায়গা থেকে দাবি উঠছে যে এবার আপনাকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হলে তাদের উপকার হবে, জনগণের উপকার হবে, পুরুলিয়ার জন্য অনেক ভালো কাজ হবে, এরকম বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আপনি যে খবরটা দিলেন সেটা খবরটা শুনে খুব ভালো লাগলো এবং আমি নিজেও দেখেছি জনগণের একটা ইচ্ছা আছে যে আমাদের মতো লোক এলে, প্রার্থী হলে, যদি বিধানসভায় প্রার্থী হয়ে যেতে পারে তাহলে পুরুলিয়াবাসীদের জন্য লাভ হবে। এটা ওদের মনের অভিব্যক্তি, সবাই জানিয়েছেন। কিন্তু আমাদের হচ্ছে ভারতীয় জনতা পার্টির কিছু নিয়ম আছে যে আমাদের যেটা ক্যান্ডিডেট বা ওরা ওইটা নিয়ে বলতেও পারে না। আমি ব্যক্তিগতভাবে আমি ক্যান্ডিডেট হলেই, হয়ে গেলে নিশ্চয়ই আমি চেষ্টা করব যে কি করে আমাদের এই পুরুলিয়ার উন্নতি হয়, কি করে পুরুলিয়াবাসীদের জন্য আমি করতে পারি, যেগুলো এতদিন ধরে করবার চেষ্টা করেছি, করতে পারিনি। কিন্তু যদি সেই সুযোগটা পাই নিশ্চয়ই করব আর করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু যদি নাও হয় তাহলে কিন্তু যেই পার্টি হোক, পার্টি থেকে আমাদের প্রার্থী হন, আমি সেই তাদেরকে এখন যেমন প্রার্থী হলেও যেমন যদি আমি যেরকম ভাবে কাজ করছি না হলেও করব। এটা অবশ্যই আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই আনন্দের, কিন্তু অভিজ্ঞতা আমার ব্যক্তিগত চেয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের লোকেদের জন্য এটা খুবই উপযুক্ত যদি আমি কোনো তার অংশীদার হতে পারি। আচ্ছা, যেহেতু সামনেই নির্বাচন, আমরা দেখছি বিভিন্ন গ্রামে গ্রামে আপনি প্রচারে যাচ্ছেন এখন থেকে, বিভিন্ন মিটিং মিছিল শহর, পুরুলিয়া শহরেই বলুন, পুরুলিয়া বিধানসভা এলাকাতেই বলুন বা কাশীপুর বিধানসভা এলাকাতেই বলুন, বিভিন্ন জায়গাতে আপনাকে বিভিন্ন কর্মসূচিতে দেখতে পাচ্ছি। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে কি রকম সাড়া পাচ্ছেন এই নির্বাচন নিয়ে? দেখুন, সাধারণ মানুষের এখন মনস্থির করে ফেলেছে যে আমরা যে সিস্টেমের মধ্যে, যে করাপ্ট সিস্টেমের মধ্যে আমরা চলে আসছি বিগত কয়েক বছর, তার একটা পরিবর্তন চাই। এটা ছাড়াও গতানুগতিক যারা রাজনীতির সঙ্গে যুক্ত কিছু লোক চাইছেন যে যারা বুদ্ধিজীবীরা আছেন বা যারা অন্যান্য প্রফেশন থেকে এসেছেন, সেরকম লোক যদি রাজনীতিতে আসেন আমাদের উপকৃত হয়। এটা কিন্তু একটা দুটো নয়, আমি যতগুলো জায়গায় আমি ঘুরে দেখেছি সবারই প্রচন্ড ইচ্ছে। আমি যেখানে গেছি যে সাড়া পাচ্ছি, আমি অদ্ভুত ভাবে ধরেছি। আমি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, ইদানিং আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। এই কয়েক মাসের মধ্যে, এই গত এক মাসের মধ্যে আমি যা দেখছি সাড়া, লোক মুখিয়ে আছেন, সাধারণ লোক, যে কিভাবে একটা স্বচ্ছ এবং সুস্থ সামাজিক সম্পন্ন একটা প্রশাসনিক সিস্টেম বানাবার জন্য লোকেরা মুখিয়ে আছেন। যেভাবে করাপশন সিস্টেম প্রত্যেকটা জায়গায় যেভাবে লোকেরা প্রতিহত হয়েছে, সেটার জন্য সবাই চায় একটা সুস্থ এবং স্বাভাবিক ভালো মুখ একটা যেন আসে এবং সেটা যেন আমাদের ভালো করে সার্ভিস দিতে পারে সাধারণ লোকের জন্য। বর্তমানে তো পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার রয়েছে, তারা মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1500 থেকে 1700 টাকা। আবার যুব সাথী, যুব সমাজকে
তারা 1500 টাকা করে ভাতা প্রতি মাসে দেবে, এরকমটাই প্রতিশ্রুতি দিয়েছে। এই সমস্ত বিষয়গুলির পরেও সাধারণ মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? দেখুন, কিছু কিছু জিনিস সাধারণ মানুষের কাছে খবরগুলোই পৌঁছায়, কারণ আমাদের অনেকগুলো কেন্দ্রীয় প্রকল্প আছে, যে প্রকল্পগুলি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলছে, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সেগুলো এখন শুরুই হয়। এই শুরু তখন করছে কি, তার একটা অল্টারনেট হিসাবে আমাদের এখান থেকে যেটা রাজ্য সরকার কিছু কিছু দিয়ে যাচ্ছেন, যেগুলো কি বলবো, এই জাতীয় জিনিস দানপত্র হিসাবে, দান হিসাবে করে যাচ্ছেন, সেই জিনিসগুলো কিন্তু আমি বলবো না এটা খারাপ দিক আছে, ভালো দিকও আছে। হাতে নগদ টাকা আসছে, কিছু পারচেজের ইয়েতে দেশকে উন্নতি করার জন্য সাধারণ লোকের কাছে পয়সা আসছে, সেই জিনিসগুলো সুবিধা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলি আরো দীর্ঘমেয়াদী, আরো ভালো, সেগুলো করতে হবে। তাছাড়া আমাদের এখানেও যারা বিজেপি সরকারের, আমাদের যিনি এখানে প্রভারী আছেন পশ্চিমবঙ্গের, তারা অলরেডি বলে দিয়েছেন যে এই প্রকল্পগুলোকেও কিভাবে তার বেশিভাবে করা যাবে। দ্বিতীয় কথা, যেটা না বললেই নয়, আমরা কিন্তু অনেক সুবিধায় এই বার্ধক্য ভাতা, তারপরে নানান ভাতা আমরা যেগুলো পাচ্ছি, সেগুলো তো একদিক দিয়ে উপকৃত নিশ্চয়ই হচ্ছে, কিন্তু একটা জায়গায় পুরো আমরা অনেক নিচে নেমে গেছে, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজ 40-50 বছরে পশ্চিমবঙ্গের শিক্ষার যে মান ছিল, যে লেভেলে তখনকার দিনে শিক্ষা ছিল, সেটা ধীরে ধীরে তলানিতে এসে পৌঁছেছে। আর আমি আশা করব এটাকে উঠাবার আর কোনো উপায় নেই। এইটা করবার জন্য ভবিষ্যৎ ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গের উপরে উঠাবার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে শিক্ষা। শিক্ষার খাতে শুধু টাকা দিলে হবে না, সেটা কিভাবে? স্কুল নেই, মানে টিচার নেই, ইউনিভার্সিটিতে আছে কিন্তু ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নেই। এইসব সমস্যাগুলো অনেক আছে, অনেক। আমি নিজে শিক্ষার সঙ্গে জড়িত, এখানে বিভিন্ন জায়গায় আমি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। তাতে গিয়ে আমি দেখেছি ছাত্রছাত্রীরা উদ্গ্রীব হয়ে বসে আছেন, কি করে আমরা একটা ভালো শিক্ষক দিয়ে কি করে পড়াটা পাবো। শুধু যে পার্মানেন্ট শিক্ষক দিয়েই হবে তা নয়, অনেক উপায় আছে যেগুলো এখানে শুরু হয়নি। যেমন এখানে আছে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, যারা বা স্পেশালাইজ এরিয়াতে যারা কাজ করছে, তাদের রিসোর্স পার্সন হিসাবে জয়েন করান। কাগজে কলমে 1-2 জন করলে হবে না। যদি আমি নিজে রিসোর্স পার্সন হিসাবে এখানে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি কাজ করছি, কিন্তু এই যে 1-2 জন করে হবে না। স্পেশালাইজ এক একটা এরিয়াতে যথেষ্ট পরিমাণ লোক দিলে কম পয়সায় আমরা সেই লোকদের সম্মান দিয়ে যদি ডাকা হয়, তারা এসে কাজ করবেন, এইটা একটা আছে। এছাড়াও আরো কিছু আছে যেটা ইন্টার ইউনিভার্সিটি, কিছু কিছু যাতে আমাদের সামনে, যেমন IIT ISM ধানবাদ আছে, ওদেরকে ডেকে রেগুলারলি কিছু সিস্টেমের সঙ্গে যুক্ত করুন, ওরা হবে। এই কানেক্টিভিটিটার অসুবিধা আছে, কারণ এখানে আমাদের শুধু যে রাজনৈতিক বা অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রেই নয়, এটার জন্য উদ্যোগ আমাদের নিজেকে নিতে হবে। প্রত্যেকটা পুরুলিয়াবাসীর জন্য আমি যেটা বলছি, প্রত্যেককে সামনে এসে প্রশ্ন করতে হবে, কি করে হবে, কি করে হলে আমাদের এই শিক্ষাটাকে আরো বাড়িয়ে দেওয়া যায়। একটা দেশকে অ্যাটম বোমা দিয়ে ধ্বংস করার দরকার নেই। একটা দেশকে ধ্বংস করার জন্য তার শিক্ষাকে যদি আমরা নিচে নিম্নে নামিয়ে আসি, অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু সেই রাস্তায় চলেছি। এখন সময় হয়েছে প্রত্যেকটা ভেবে দেখার কি করলে হবে। ইভেন এই যে আমাদের বিধানসভা নির্বাচন, প্রত্যেকটা ভোটারকে আমার অনুরোধ, আপনারা বিচার করবেন কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং কেন দিতে চান। আমি পার্টি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি এটাই বলবো, ভোটটা দেওয়ার আগে 5 বার চিন্তা করবেন যে কাকে দিলে আমাদের হবে, লাভ হবে। এই যে সমস্যাগুলো এখন বিগত কয়েক বছর, প্রায় 45 বছর ধরে আমরা এই যে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি বলুন, নিম্ন দিকে চলছে, সেটা উঠাবার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আগে বাড়িয়ে দিয়ে আরো দেশকে উন্নতি করা। আরেকটা বিষয়, যখন আপনি শিক্ষার কথাটা বললেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য পরিষেবা হোক বা অন্যান্য যে আরো সরকারি পরিষেবাগুলো রয়েছে, বিশেষ করে উন্নয়নের কাজ, সড়ক যোগাযোগ, জঙ্গলমহলের বিভিন্ন জায়গাতে এখনো সড়ক যোগাযোগ সেইভাবে নেই, বহু গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে। এবং স্বাস্থ্য পরিষেবা বলতে গেলে গ্রামের দিকে অনেক ক্ষেত্রে বঞ্চিত মানুষ, গ্রামের হাসপাতালগুলোতে ডাক্তার নেই, চিকিৎসার সমস্যা। বিজেপি ক্ষমতায় এলে কি এই সমস্যাগুলোর সমাধান হবে আগামী দিনে? খুবই ভালো প্রশ্ন। শুধু যে কোনো একটা পার্টি এলেই উন্নত হয়ে যাবে এটা নয়, আওয়াজ আমাদের নিজের ঘর থেকে শুরু করতে হবে। আমরা যারা রিপ্রেজেন্টেটিভ করবো ওদের কর্তব্য কি? প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা সমস্যা নিয়ে তুলে ধরা, যেমন হচ্ছে পার্লামেন্টে বড় বড় কোশ্চেন তুলে ধরা, তেমনি আমাদের লোকাল লেভেল বিধানসভাতে তুলে ধরা। আজ পশ্চিমবঙ্গের কাছ থেকেও আমরা পুরুলিয়া কেন অনেক জায়গায় কম। আপনি হিসেব করে দেখবেন অন্যান্য যে যে জেলাতে যতগুলো রকম ধরের কলেজ, ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজ, পুরুলিয়া কি সেটা আছে? প্রশ্ন করুন নিজেদের। আমি প্রত্যেকটা রাজনীতিবিদদের আমি প্রশ্ন করছি, এটা করবেটা কি? এটা রাজনীতিবিদরা সঠিক জায়গায় যদি প্রশ্নটা না করেন, সেই জায়গা থেকে তুলে না আনেন, আমরা তো সেই জায়গায় থাকবো। আমরা ভৌগোলিক ভাবে এবং ভূতাত্ত্বিক ভাবে পুরুলিয়া জেলাটা অন্য জেলার থেকে আলাদা। আমরা যে খনিজ সম্পদ বা অন্যান্য যে ভূগর্ভস্থিত আছি সবার থেকে আমরা অনেক বেশি ধনী। সেই ধনীগুলো বার করবার রাস্তা এটা করতে হবে আমাদের। এটা শুরুবাত কিন্তু করবেন রাজনীতিবিদরা। ওই প্রশ্ন তুলতে হবে বিধানসভায়, ওই প্রশ্ন তুলে আমার ভাগের ভাগ আমার চাই। ওই কোশ্চেনটা যদি আমরা না করি তাহলে আমরা ভাগের ভাগও কিন্তু পাবো না। একটা কথা আছে না, বাচ্চা যদি না কাঁদে মা তাকে দুধও খাওয়ায় না। সেই কান্নাটা করবে কে? কান্নাটা করবে আমাদের এখানে যে রিপ্রেজেন্টেটিভ যিনি যাচ্ছেন বিধানসভায়, যিনি এই ডিসিশন গুলো নেন, মুখ্যমন্ত্রীর কাছে এগুলো তুলে ধরতে হবে। উনি তো পুরো পশ্চিমবঙ্গে দেখছেন, অনেক অনেক জেলায় দেখছি খুব দ্রুত এইসব ছোটখাটো সমস্যা নিয়ে হচ্ছে। আমাদের সমস্যার শেষ নেই, কেউ একটা প্রশ্ন তুলছেন না। আমি অবাক হয়ে যাচ্ছি আজকের যে লাক্ষা চাষিদের এই অবস্থা, যে লাক্ষা চাষির একদিন হয়েছে, পশম চাষিও ডাউন। পশম চাষি আমাদের এই জায়গাগুলো খুব হতো, এখন পশম চাষি নেই। কৃষির উন্নতির তো কোনো কথাই নেই, কোনো ট্রেনিং বা এই জাতীয় কিছুতে কে করবে? আমাদের শুরুয়াতটা কিন্তু এই রিপ্রেজেন্টেটিভকেই করতে হবে। আমি আশা রাখবো এই যে কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে এবং তাদের যে রিপ্রেজেন্টেটিভ যেই হোক, যে পার্টিরই হোক, এই যদি রিপ্রেজেন্টেটিভরা সেই প্রশ্নগুলো তোলে, 10টা প্রশ্ন করলে 10টা না হোক 6টা 5টা হবেই, না হয়ে যায়নি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এবারে তো সামনেই যেহেতু বিধানসভা ভোট, আর গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে পুরুলিয়াতে 6টা আসন জয়ী হয়েছিল বিজেপি এবং 3টা ছিল তৃণমূলের দখলে। এবার তো সামনেই বিধানসভা নির্বাচন আসছে, মোট এই 9টা আসনে কি আপনারা 9টা আসনেই জয় আনতে পারবেন এবারে? দেখুন, আমি এখন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছি, এটা ঠিক। এর আগে আমি সাধারণভাবে সারা গত 5 বছর ধরে বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় পুরুলিয়ার ঘুরে বেড়াচ্ছি, কাজ করছি, নানান প্রজেক্ট নিয়ে আছি। তাতে আমি সাধারণ মানুষের যে অভিব্যক্তিটি আমি পেয়েছি, এটা পরিষ্কার, সবাই পরিবর্তন চাইছেন। এখানে পরিবর্তন চাইছেন। যে জায়গায় এই যে বর্তমান যে সরকার আছে, সেই সরকারের দুর্নীতি এমন একটা লেভেলে পৌঁছে গেছে যেখানে লোকের পক্ষে আর সহ্য করার ক্ষমতা থাকছে না, সবাই অসহ্য হয়ে পড়েছে। শিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বা যেখানেই বলুন, এমন একটা জায়গা বলুন যেখানে দুর্নীতি নেই। সেই দুর্নীতিগ্রস্ত থেকে বার করতে গেলে দুটো জিনিস করতে হবে।
এমন একটা রিপ্রেজেন্টেটিভ আপনাদের ব্যাক করতে হবে যেটা আপনাদের মনে হচ্ছে যে এ অন্তত দুর্নীতি করবে না বা করলেও কম করবে। দ্বিতীয় হচ্ছে এমন একটা পার্টিকে আপনারা করবেন যাতে ওই যে এ করলো না আমি করব, তুমি করবে না এ করব, এই যে তুমি আমি ব্যাপারটা যেন না থাকে। যার ফলে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার আছে, আমার মনে হয় এবারে বিজেপি সরকার 9টা পাওয়ার কোনো বহুত জায়গার মানে বহুত সমস্যা হওয়ার কথা নয়। 9টাকে 9টা সিটেই পুরুলিয়ার আমাদের ভারতীয় জনতা পার্টির হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এরপরে একটা অন্য প্রশ্নে আসছি আপনার কাছে। বিগত কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে রেনেসাঁস 2.0 যেটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছে খড়গপুর আইআইটি এবং বোস্টন ফ্ল্যাগের ইউএস এর উদ্যোগে, আপনি সেই অনুষ্ঠানে সেই কর্মসূচিতে ছিলেন। অ্যাকচুয়ালি এই বিষয়টা কি, এই যে রেনেসাঁস 2.0 শুরু হচ্ছে আবার, কি এই বিষয়টা কি? দেখুন, আমরা সবাই ইউরোপিয়ান রেনেসাঁসের কথা জানি। হ্যাঁ, প্রথম আমরা ইতিহাসের পাতায় দেখেছি ইউরোপিয়ান রেনেসাঁস। হ্যাঁ, পরবর্তীতে ভারতবর্ষের রেনেসাঁসের শুরুবাত করেছেন রাজা রামমোহন রায়। সেই সময়কার যেটা ভারতীয় যেটা আন্দোলনের যুগ ছিল সেই সময় শুরু করেছিল নবজাগরণ। সেটা ছিল রেনেসাঁস 1.0। অনেক জল গড়িয়েছে, ইতিহাসের পাতায় অনেক যোগ হয়েছে বিভিন্ন জায়গায়। এরপরে একটা হাত দিয়েছেন এবারে আইআইটি খড়গপুর এবং বস্টন প্লেজ অফ ইউএসএ। অনেকদিন থেকে বিভিন্ন জায়গায় তারা আলোচনা করে দেশের বিদেশের বিভিন্ন জায়গায় কনভারেন্স মিটিং হয়ে বিভিন্ন বিজ্ঞানী, টেকনোলজিস্ট, ইকোনমিক্স, ম্যাথমেটিশিয়ান, ধর্মযাজক, নানান ধর্ম সব বিষয়ের নিয়ে একটা ইউনাইটেড ইউনিয়নের মতো করে এনারা শুরু করেছেন। এটাকে আমরা রেনেসাঁস 2.0, এবং এটা কলকাতা করার মানেই হচ্ছে যে রেনেসাঁস 1 শুরু হয়েছিল কলকাতায়। তো আমরা এটা একটা ঐতিহাসিক ঘটনা, যেখানে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাহেব ছিলেন। আচ্ছা, আরো বিশিষ্ট ব্যক্তি লোক ছিলেন, মানে বিশিষ্ট ব্যক্তি মানে খুবই ভালো, যেমন প্রফেসর উলফগাং, নোবেল লরেট অফ ফিজিক্স, MIT USA, প্রফেসর স্টিভ গুলিয়ান, CEO অফ থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড থট ব্রেন কম্পিউটার ইন্টারফেস, যিনি এআই আবিষ্কার, এখন যারা আমরা এআই করছি এনার আবিষ্কার, যে এআই আমরা ইউজ করছি। IIT অ্যালুমিনিয়াস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট ডক্টর পার্থ ঘোষ, যিনি বস্টন USA থাকেন, ইউএসএর বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এছাড়াও ছিলেন ডক্টর অশোক কুমার দে সরকার, যিনি দে সরকার ইনস্টিটিউটস অফ স্কুলস অফ এক্সিলেন্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠাতা করেছেন, খুব ভালোভাবে চলছেন। প্রফেসর কৌশিক বেড়ে, চিফ ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ম্যাকেনজি CEO, যিনি এখন প্রফেসর আছেন ওখানে USA তে। তাছাড়া আছেন আইআইটি অ্যালুমিনাস রজত গুপ্ত, বিগ US এর ইন্ডাস্ট্রিয়াল। এছাড়া অনেক ইন্টারন্যাশনাল, জাপান থেকে এসেছিলেন, তারপরে অন্যান্য অনেক ধর্মযাজক ছিলেন, চার্চ আমাদের বিভিন্ন ধর্মের ছিলেন, এক একটা সেশন রেখেছে, অভূতপূর্ব সাড়া। এবং সবাই এটা প্রতিজ্ঞাবদ্ধ, পার্টিকুলারলি আইআইটি খড়গপুরের যেটা টিম আছে, এটি আইআইটি খড়গপুর যত আইআইটির ওল্ডেস্ট সবচেয়ে পুরাতন আইআইটি, তার প্রাক্তনীরা এখন সবাই বড় বড় জায়গায় আছেন, বিভিন্ন জায়গায়। তারা কিন্তু প্রতিবদ্ধ যে এটাকে আমরা প্র্যাকটিক্যালি এই আন্দোলনটাকে গড়ে তুলবো। আর ওনাদের যা করার সমস্যা, আমি আমার প্রশ্ন নিয়ে গিয়েছিলাম যে পুরুলিয়ার লোক, আমি কি করতে পারি। আমিও আইআইটি খড়গপুরের প্রাক্তনী, যার জন্য আমার অবশ্যই একটা সুবিধা আছে, আমি যে কোনো সময় ওনাদের সঙ্গে করতে পারি, পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকে আরম্ভ করে। এবং ওনারা প্রতিজ্ঞাবদ্ধ, আপনারা যেদিন ডাকবেন এই জাতীয় প্রকল্প আমি করতে উদ্যোগ, এবং আপনাদের এই সাহায্যের জন্য আমরা বসে আছি।
যদি বলেন ওই যে ইউএসএ টিম এখানে এসে যেটা নিউ টাউন হয়েছে এই জাতীয় ঘটনা এখানে হবে, তারা করতে রাজি আছে। এবার সবকিছু নির্ভর করছে আমাদের প্রশাসনিক বা আমরা কিভাবে সেটা করতে পারছি। এইটা বাস্তবায়িত হলে আমাদের ভারতবর্ষের বা পশ্চিম বাংলার কতটা নবজাগরণ হবে? দেখুন, ইন্ডাস্ট্রিয়াল নবজাগরণ আমাদের শুরু হয়ে গেছে। আপনারা জানেন ইউএসএ যে ট্যাক্সের জন্য যে ঝগড়া বন্ধ হয়েছে তার অল্টারনেট হিসাবে আমরা দেখুন, ইনিশিয়ালি শুরুতে মনে হচ্ছে আমরা বিরাট বিরাট ডেঞ্জারে আছি, 2 বছর অপেক্ষা করুন। আর দেখুন নরেন্দ্র মোদীর সহায়তায়, মাননীয় নরেন্দ্র মোদীর সহায়তায় যে অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে তাতে 2 বছরও লাগবে বলে মনে হয় না, হচ্ছে বেটার। একটা কথা আছে না, একটা দরজা বন্ধ করে দিলেও তো হচ্ছে বেটার দরজাও খুলে যায়, আমাদের খুলে যাবে। আর এই যে আইআইটি খড়গপুরের এই যে প্রোগ্রামগুলো গ্রাউন্ড লেভেল থেকে সব কিন্তু নিম্ন লেভেল থেকে উপর সব জায়গায় আছে, পার্টিকুলারলি আইটি এন্ড এআই রিলেটেড কাজ আছে। তার সঙ্গে আরো অনেক হাজারো প্রকল্পের যোগাযোগ করছে। ইভেন এইগুলো ছোট ছোট প্রজেক্ট যে মডেল গুলো বানাচ্ছেন, সেটা কিন্তু আইআইটি খড়গপুরের যিনি চেয়ারম্যান আছে, মানে ডাইরেক্টর আছেন, উনি বলেছেন এরকম প্রজেক্ট হলে আমরা পাইলট টেস্টে করে তারপরে সেই প্রপোজালটা আমি এই প্লেজকে, রেনেসান্সকে আমি রেফার করব। সেজন্য ওরা খুবই উদ্যোগী। আমি আশা রাখি যে এটা থামবার নয়, এটা হবেই। আমি করি, আমরা যদি এখান থেকে না হয় অন্য জায়গায় হবে, হচ্ছে। ব্যাস। আমরা কথা বললাম প্রফুল্ল কুমার মাহাতোর সঙ্গে, একজন বিশিষ্ট ভূবিজ্ঞানী পুরুলিয়ার। তার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এখনকার বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হলো, পাশাপাশি রেনেসান্স 2.0 নিয়েও তার সঙ্গে কথা বললাম। এখন বিষয় হচ্ছে, আমরা বিগত বেশ কিছুদিন ধরে জোর চর্চা শুনছি, বিভিন্ন জায়গাতে আলোচনা শুনছি যে সামনের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাশীপুর বিধানসভা কেন্দ্র অথবা পুরুলিয়া বিধানসভা কেন্দ্র অথবা জয়পুর বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হোক, এরকমই কিন্তু জোরালো দাবি উঠছে। এখন দেখার বিষয় বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়। তবে যদিও উনি সাফ জানিয়েছেন যে দল যাকে প্রার্থী করবে উনি তার হয়ে নির্বাচনী ময়দানে লড়াই করবেন এবং ভারতীয় জনতা পার্টির জন্য জয় নিয়ে আসবেন, এরকমটাই তার মন্তব্য আমরা শুনলাম আজকে। আবারও যদি সুযোগ হয় অবশ্যই তার সঙ্গে বসবো এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।